জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক, বিকেলে সরকারি দলের সংসদীয় সভা, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে আলোচনা, পরবর্তী অধিবেশন কাল। কর্মস্থলে যোগ দিতে শেষ মুহূর্তে ঢাকামুখী মানুষের স্রোত, সড়ক মহাসড়কে যানজট, রেলে বাড়তি চাপ। রাজধানীতে এখনও কাটেনি জ্বালানি সংকট, সারা দেশে ডিপোতে বিজেপি মোতায়েন, তদারকিতে পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ। এবং ইরানে পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলা, পাল্টা আক্রমণ তেহরানে, সংঘাতে যোগ দিয়েছে হুতি বিপ্লবীরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক বেলা 11টায় শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত আছেন বিরোধী দলীয় উপনেতা ডক্টর আব্দুল্লাহ তাহির সহ কমিটির 11 সদস্য। সংসদ সদস্যদের আবাসন সমস্যা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানের করণীয় নির্ধারণ হবে। এদিকে বিকেল 4টায় অনুষ্ঠিত হবে সরকারি দলের সংসদীয় সভা। এতে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে। এসব অধ্যাদেশের বিষয়ে 2 এপ্রিলের মধ্যে সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আর কাল থেকে ত্রয়োদশ সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সংসদের এই অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। আমাদের যে সমস্ত সংসদ সদস্যরা যাদের ঢাকা শহরে বাড়ি নাই, জায়গা নাই, ঘর নাই, আবাসনের ব্যবস্থা নেই, তাদের জন্য সেই সমস্ত সংসদ সদস্যদের জন্যই বাড়ি বরাদ্দের, যেটা আপনারা জানেন যে ন্যাম ভবনের যে সমস্ত আমাদের হাউসগুলো আছে, এগুলো বিভিন্ন এমপি সাহেবদের নামে বরাদ্দ করা হবে। সেই মিটিং চলছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে জাতীয় সংসদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। আমরা চলে যাচ্ছি তার কাছে। শামীম, সংসদ কমিটির প্রথম বৈঠকের এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন? ত্রয়োদশ জাতীয় সংসদের যে 13 দিন ব্রেক ছিল, এই ব্রেকের পরে কিন্তু আজকে সংসদ কমিটির বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকে সরকার এবং বিরোধী দলীয় মোট 11 জন সদস্য সকালে এসেছেন। এই ব্রেকের পরে কিন্তু আজকে সংসদ কমিটির বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকে সরকার এবং বিরোধী দলীয় মোট 11 জন সদস্য সকালে এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা বৈঠক করছেন। এবং বৈঠকে আপনাকে যদি একটু জানাই, সেটি হচ্ছে যে বৈঠকে যোগ দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে ক্যাবিনেট যে বৈঠক, মুলতবি অধিবেশন, এবং প্রথম অধিবেশন চলবে পুরো এপ্রিল মাস জুড়ে, যাতে রাষ্ট্রপতি ভাষণের উপর বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের 133টি যে অধ্যাদেশ রয়েছে, এই অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত আসবে। এবং গত 12ই মার্চ অধিবেশন শুরু হয়ে 15ই মার্চ পর্যন্ত কিন্তু স্পিকার হাফিজউদ্দিন আহমেদ মুলতবি ঘোষণা করেন। এরপরে সংসদীয় কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত আসবে এবং গত 12ই মার্চ অধিবেশন শুরু হয়ে 15ই মার্চ পর্যন্ত কিন্তু স্পিকার হাফিজউদ্দিন আহমেদ মুলতবি ঘোষণা করেন। এরপরে সংসদীয় কার্যক্রম নিয়মিত ও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল এবং আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলো আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবং আজকে যে বৈঠক হচ্ছে, এই বৈঠকে মূলত সংসদীয় যারা আছে, সংসদীয় কমিটির সংসদ সদস্য, তাদের আবাসন সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতে কিন্তু আজকে যে বৈঠক, সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বৈঠকের পরে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক বিকেল নাগাদ শুরু হতে পারে এবং সেখানে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যুক্ত হওয়ার কথা রয়েছেন। এবং আজকের বৈঠকে কিন্তু উপস্থিত আছেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ তাহির সহ 11 জন সংসদ সদস্য। এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানে ঠিক করণীয় কী অনুষ্ঠিত হবে সেটি যদি আপনাকে বলি, সেটি হচ্ছে যে এদিন বিকেল 4টায় জাতীয় সংসদের সরকারি দলীয় সভা অনুষ্ঠিত হবে এবং আজকে বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল সে বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি 2 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এবং আগামীকাল থেকে যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে অধিবেশন, এই শামীম, আপনাকে ধন্যবাদ। আজ থেকে খুলেছে পোশাক কারখানা।
কাল খুলছে সরকারি অফিস আদালত সহ শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্ত এলেঙ্গা, মির্জাপুর, গোড়াই ও চন্দ্রা এলাকায় যানজট রয়েছে। ফলে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরা হাজারো মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে বাস ও ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে ঢাকামুখী যাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক। নাজমুল ইসলামের প্রতিবেদন। ঈদের অষ্টম দিনেও প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। ছাদে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে অবস্থান নিয়েই ঢাকায় ফিরছেন অনেক যাত্রী। পরিবার পরিজনকে রেখে কষ্ট হলেও জীবিকা ও জীবনের তাগিদেই ব্যস্ত নগরীতে ফিরতে হচ্ছে মানুষকে। চাকরির ক্ষেত্রে মায়ের টান ছেড়ে আসতেই হয়, চাকরি করতে হয়, পরিবার চালাতে হয়। খারাপ লাগছে, একটা পিছু টান রয়ে গেছে গ্রামের প্রতি। ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় ফিরতি যাত্রায় যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। তবুও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করছেন অনেকেই। সবাই তো ঢাকায় আসতেছে, অনেক কষ্ট হয়েছে আসতে, জ্যাম হয়েছে অনেক। ভিড় একটু বেশি ছিল, আপাতত তেমন কোনো সমস্যা হয়নি। ব্যাপক জ্যাম, ভিতরে নড়াচড়া করা যায় না, বাথরুমে যাওয়া যায় না, মানে কঠিন অবস্থা। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো ছিল বেশিরভাগই ফাঁকা। ঈদে যারা ছুটি পাননি তাদের অনেকেই নারীর টানে বাড়ি ফিরছেন। ঈদের ছুটি পাই না, ঈদের পরে যাচ্ছে, কাজ ছিল অনেক মালিকের, অনেকে ঘোরাঘোরা করছে, দিক সেদিকে আসছে, তারা ছুটি শেষ করে তারপর আমাকে ছুটি দিতে আসছে। ঈদে আমি ছুটি পাইনি তো, তাই আমি ঈদের পরে বাড়িতে যাচ্ছি। এদিকে বাস স্টেশনে ব্যাপক চাপ রয়েছে দূরপাল্লার বাসের। একই সঙ্গে অনেকে গ্রামের পথে রওনা দিচ্ছেন। এতে টার্মিনাল এলাকায় প্রবেশ ও বহির্গমন উভয় পথেই বেড়েছে ব্যস্ততা। কিছু পরিবহনের যাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। অনেক সমস্যা, রাস্তায় অনেক জ্যাম, আর ভাড়াও অনেক বেশি। 300 টাকার ভাড়া 500 টাকা, 800 টাকা। ভাড়া তো বেশি নিচ্ছে, এখন আগে তো ছিল 310 টাকা করে, তো এখন নিচ্ছে 500 টাকা করে। ট্রেনের তুলনায় বাস যাত্রায় যানজট ও ভিড় তুলনামূলক কম থাকায় স্বস্তি প্রকাশ করছেন অনেকেই। ইনশাল্লাহ ভালো করে আসছি আজকে, সমস্যা হয় না, সকাল আসতে পারছি। খুব সুন্দরভাবে গাড়ি আসছে, কোনো সমস্যা হয়নি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। প্রতিটি ফিলিং স্টেশনে ক্রেতাদের দীর্ঘ সারি। এদিকে জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশে 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে আরো জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। আমরা চলে যাচ্ছি তার কাছে। বিজন, রাজধানীর পেট্রোল পাম্পের সার্বিক চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন জানাবেন? ধন্যবাদ। সকাল থেকেই রাজধানী শহরের অধিকাংশ যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখেছে। এর ভিতরে অধিকাংশ ফিলিং স্টেশনগুলো যেগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে, তবে গুটি কয়েকটি খোলা রয়েছে এবং যেই সমস্ত ফিলিং স্টেশনগুলো খোলা রয়েছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ যতটুকু জ্বালানি তেলের চাহিদা জানাচ্ছেন বিক্রেতাদের, তারা ততটুকুই জ্বালানি তেল পাচ্ছেন। তবে সবথেকে বেশি উদ্বেগজনক যে বিষয়টি, যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যারা জ্বালানি তেল ক্রেতা রয়েছেন তাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপনার হলো যে জ্বালানি তেল কিনতে হচ্ছে। এবং আমার পেছনে আপনি লক্ষ্য করছেন যে এই দীর্ঘ লাইন এখন পর্যন্ত রয়েছে এবং জ্বালানি তেল ক্রেতা যারা রয়েছেন তারা দীর্ঘ লাইনে অপেক্ষা প্রহর গুণে তারপরে কিন্তু জ্বালানি তেলটি সংগ্রহ করছেন। এবং আমি যদি আপনাকে একটি কিছু তথ্য দিয়ে রাখি, তাহলে আপনাকে বলবো যে কালোবাজারির মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, এই যারা জ্বালানি তেল ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, একই সঙ্গে বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে ফিলিং স্টেশনের যারা ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি।
এই বিষয়ে যারা জ্বালানি তেল ক্রেতা রয়েছেন তারা কিন্তু একটি বিষয় বলেছেন যে যেহেতু সরকার বলছে যে জ্বালানি তেলের কোনো পরিমাণের সংকট নেই, কিন্তু বাস্তব চিত্র উল্টো দেখে সরাসরিভাবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন যাতে দ্রুতই এই সমস্যার সংকট নিরসন হয়ে যায়। একই সঙ্গে জ্বালানি তেল বিক্রেতা যারা রয়েছেন, যাদের বিশেষ করে যেই সমস্ত ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে চাহিদা মতোই, সেই বিষয়ে একটি বিষয় তারা বলেছেন যে যেহেতু জ্বালানি তেলের এখন পর্যন্ত সংকট তৈরি হয়নি, এই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই শুরুতেই যেন উদ্বেগজনক, তারা যেন আশঙ্কার মধ্যে না পড়েন এবং তারা যেন শঙ্কার সৃষ্টি না করেন এবং প্রয়োজন যতটুকু ততটুকুই যেন নেন। সোনিয়া, এই ছিল যে ফিলিং স্টেশনগুলোর চিত্র সর্বশেষ এটি। তবে দ্রুতই নিরসনের চিন্তা সরকারকে দৃষ্টি কামনা করেছেন সাধারণ মানুষ। আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষক ও পরিবহন সংশ্লিষ্টরা। এতে আমসহ কৃষিপণ্য উৎপাদনে ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, বিভিন্নভাবে চেষ্টা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না। যদিও পাম কর্তৃপক্ষ বলছে পর্যায়ক্রমে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। শহীদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। জ্বালানির সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। যেসব স্টেশনে রয়েছে সেগুলোতেও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এতে বাস, ট্রাক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ক্ষোভ দেখা দিয়েছে চালকদের মধ্যে। অন্যদিকে চলতি মৌসুমে আম ও গম সহ কৃষি উৎপাদনে ব্যাহত হওয়ার কথা বলছেন কৃষকরা। এমন অবস্থায় পড়েছি, না পাচ্ছি তেলের কারণে গম কাটতে, না পাইপ দিয়ে কেটে, না তেলের কারণে মারতে পারছি। আম চাষি ভাইয়ের জন্য ধরে ধরে কোন যদি হয়তো দুর্ভিক্ষ পড়ে যাবে। তেলের যে সংকট, হয়তো সমস্যা, কাজ করা ফিল্ড পর্যায়ে কাজ করা খুব কঠিন। আমরা তো কাজ ফেলে এখানে আসছি, মানে বাংলাদেশের এদিকে ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, গেল এক সপ্তাহ ধরে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা, ফলে গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছেন না। গাড়ি আসার আগে যেটা ছাড়বো, আমরা কালকে কতদিন পাবো না পাবো, তখন এটা তার পরবর্তীতে আমরা বিক্রয় করবো। অন্যদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা হবে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ 1-এর সংসদ সদস্য কেরামত আলী। অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন তিনি। নিয়ম বহির্ভূত কোনো তেল নিতে পারবে না। স্থানীয় লোকেদের গরজ এটা সেটা দেখছে, এটা করা যাবে না। আমার ক্ষমতা আছে, আমার দল আছে, এটা করা যাবে না। এখন থেকে কৃষকের তেলের টাইম একটু আলাদা করে দেবো। কৃষকের গাড়ি এসে তেল এসে মোটরসাইকেল আসবে না, তখন দেখবে লেখা থাকে এই সময় মোটরসাইকেল তেল পাওয়া যাবে না। কৃত্রিম সংকট দূর হলে পরবর্তী সময়ে যদি সব পেট্রোল পাম্প চালু হয়ে যায় তাহলে আর অসুবিধা হবে। জেলায় মোট 32টি ফিলিং স্টেশনে শীঘ্রই জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান সবাই। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। আমরা চলে যাচ্ছি তার কাছে। শহীদুল, খুলনার তেল পাম্পের চিত্র আপনি এই মুহূর্তে কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ সোনিয়া। খুলনায় কিন্তু সকাল থেকে ফিলিং স্টেশনগুলিতে দীর্ঘ লাইন। আমরা সকালে যেটা ঘুরে দেখেছি যে অধিকাংশ ফিলিং স্টেশনগুলিতে কিন্তু তেল সরবরাহ করছে না ক্রেতাদেরকে। আর যে কয়টা ফিলিং স্টেশনে তেল সরবরাহ করছে সেখানে কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইন। ফিলিং স্টেশন খোলার আগে থেকেই যেটা দেখা গেছে যে দীর্ঘ লাইন কিন্তু একেবারে সড়কে মোটরসাইকেল, প্রাইভেট কারের দীর্ঘ লাইন কিন্তু ছিল। এবং যখনই ফিলিং স্টেশন গুলো খুলে দেওয়া হয়েছে তখন কিন্তু একটা দীর্ঘ বিশেষ করে মোটরসাইকেলের দীর্ঘ লাইন কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি যে ফিলিং স্টেশনে রয়েছি, খুলনা সিটি কর্পোরেশনের যে ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনের যে ম্যানেজার, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু ডিপোগুলি থেকে তেল সরবরাহ করা হচ্ছে না। যেমন আজকে সকালে কিন্তু তাদেরকে মাত্র 2000 লিটার পেট্রোল, 3000 লিটার ওয়াকটেন এবং মাত্র 3000 লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য ফিলিং স্টেশন বন্ধ থাকার কারণে এখানে যে এখানে রয়েছে। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, অনেকে কিন্তু এর আগে বলেছি যে দূর দূরান্ত থেকে, মানে খুলনার যে উপজেলাগুলি থেকে কিন্তু এখানে তেল নিতে এসেছেন। কারণ যারা রয়েছেন তারা বলছেন যে অনেকেই
প্রয়োজনের অতিরিক্ত কিন্তু তেল নেওয়ার চেষ্টা করতেছেন, জ্বালানি নেওয়ার চেষ্টা করতেছেন, তাদেরকে যতটুকু প্রয়োজন না তার চেয়ে বেশি নিচ্ছেন, এরকম অভিযোগ কিন্তু করেছেন। আর ক্রেতারা বলছেন যে এই পরিস্থিতিতে চলতে থাকলে সাধারণ যারা ব্যবহার করেন, গাড়ি ব্যবহার করেন, তারা সমস্যার সম্মুখীন হবেন এবং অল্প সময়ের মধ্যে সরকার যদি এই বিষয়ে কোনো ব্যবস্থা না নেন তাহলে সামগ্রিকভাবে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। সোনিয়া, এই ছিল সর্বশেষ পরিস্থিতি খুলনা থেকে। শহীদুল, আপনাকে ধন্যবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের দুটি বড় স্টিল কারখানা, একটি হেভি ওয়াটার কেন্দ্র ও পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার জবাবে মার্কিনী ও ইসরায়েলি প্রতিষ্ঠানে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এদিকে চলমান সংঘাতে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিপ্লবীরা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের দুটি বড় স্টিল কারখানা, একটি হেভি ওয়াটার কেন্দ্র ও পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান থেকে কর্মীদের সরে যেতে বলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা বলেছে তাদের প্রতিষ্ঠানে হামলার জবাবে মার্কিনী ও ইসরায়েলি প্রতিষ্ঠানে হামলা চালানো হবে। শুক্রবার ইসরায়েলকে লক্ষ্য করে 2 দফা মিসাইল ছুড়েছে ইরান। এছাড়া সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে মোট 12 জন মার্কিন সেনা আহত হয়েছে। চলমান যুদ্ধে প্রথমবারের মতো ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে হুতি বাহিনী। এদিকে চলমান যুদ্ধ ও রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ল্যাভরভ তেহরানে নতুন করে মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও আরাকচিকে অবহিত করেন। ল্যাভরভ ও আরাকচি আন্তর্জাতিক আইন মেনে এবং সংশ্লিষ্ট সব দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে এই সংঘাতকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা FBI এর প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন ইরানি হ্যাকাররা। এরপর সেখান থেকে নেয়া বিভিন্ন ছবি ও তথ্য প্রকাশ করে দিয়েছেন তারা। ঐশী আলম, মোহনা সংবাদ। ঈদের টানা 10 দিন ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সকালে এই তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। এদিকে ছুটির সময়ও সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানান সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ জামিরুল ইসলাম। নাটোরের সিংড়ায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুট ওভার ব্রিজটি কোনো কাজে আসছে না। এটি এখন শুধুই নগরীর শোভাবর্ধন করছে। পথচারীদের অভিযোগ, ব্রিজটি অনেক উঁচুতে হওয়ায় এটি ব্যবহারে তারা ভোগান্তিতে পড়েন। এছাড়াও কিছু অংশ ভেঙে পড়ায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। তাই পারাপারে বিকল্প হিসেবে মহাসড়ককেই বেছে নেন তারা। ইমরান আলী রানার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। নাটোরের সিংড়ায় পথচারীদের নিরাপদে পারাপারের জন্য 8 বছর আগে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফুট ওভার ব্রিজ। 34.26 মিটার দৈর্ঘ্যের ফুট ওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে 2018 সালের 5 নভেম্বর। প্রকল্পটি বাস্তবায়ন করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু নির্মাণের পর থেকেই পথচারীরা ফুট ওভার ব্রিজটি ব্যবহারে তেমন আগ্রহী না। তাদের অভিযোগ, ব্রিজটি অনেক উঁচুতে স্থাপন করা হয়েছে, এতে ভোগান্তিতে পড়েন বৃদ্ধ ও শিশুরা। এছাড়াও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন অংশ ভেঙে পড়ায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ব্রিজটি। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। একদিকে লোকজন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে, অন্যদিকে ব্যবহারের অভাবে ব্রিজটি নষ্ট হয়ে গেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজটি নির্মাণ করায় এবং যথাযথ ব্যবহার না হয় ব্রিজটি এখন প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কর্তৃপক্ষকে আহ্বান জানাবো যেন ব্রিজটি খুব দ্রুত রিপেয়ার করা হয়, অতি তাড়াতাড়ি সারার ব্যবস্থা করুক। তো ওভারব্রিজের পরিস্থিতি তেমন ভালো না, এখন দেখা যাচ্ছে নিরাপত্তা তেমন নাই, এখানে ভেঙে গেছে, চলাচল করা খুব সমস্যা। ওভারব্রিজটি মেরামতে নাটোর জেলা সড়ক বিভাগকে অবহিতের কথা জানান এই নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় যেমন হালকা একটু জং ধরছে বা যে কোনো গর্ত হয়ে গেছে, তো আমরা এটা অবলোকন করেছি এবং আমরা নাটোর জেলা সড়ক বিভাগকে অবগত করেছি, তারা যেন এটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়। দ্রুত সময়ে ব্রিজটি মেরামত করে ব্যবহারের উপযোগী করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। বসন্ত মানেই নতুনের আহ্বান, রঙের উচ্ছ্বাস আর প্রকৃতিতে মায়াবী সাজ। আর সেই বসন্তই যেন এবার নিজেই নেমে এসেছে ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। রাস্তার দুপাশে সারি সারি ফুলের সমারোহ এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করে, যা মহাসড়ক দিয়ে ছুটে চলা যাত্রী ও পথচারীদের মুগ্ধ করছে। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ডিভাইডারের এই ফুলগুলো শুধু সৌন্দর্যই বাড়াচ্ছে না, গন্তব্যে ছুটে চলা যাত্রীদের মনেও ছড়িয়ে দিচ্ছে বসন্তের নির্মল বার্তা। দেশের লাইফলাইন খ্যাত এই মহাসড়কে 27.5 কিলোমিটার এলাকায় পলাশ, জারুল, বকুল, সোনালী ও হৈমন্তী সহ বিভিন্ন ফুল গাছে রয়েছে। প্রতিদিন হাজারো যানবাহনের কোলাহলের মাঝেও বসন্তের এই নীরব সৌন্দর্যে আটকে যায় পর্যটক ও পথচারীদের চোখ। কেউ গাড়ি থেকে তাকিয়ে দেখছেন, কেউ আবার মোবাইল ক্যামেরায় বন্দি করছেন সুন্দর মুহূর্তটি। যে গাছগুলো লাগাইছে ফুলগুলা তো অনেক সৌন্দর্য লাগতেছে, বিদেশি মতন লাগতেছে। গাছগুলো যদি আরো পরিচর্যা করতো তাহলে আরো সুন্দর দেখা যাইতো। পলাশ ফুল ফুটছে, সুন্দর লাগতেছে দেখতে। এখানে মানুষ আসে, ছবি টবি তুলে ঘুরে। পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করলে সৌন্দর্য আরো বাড়বে বলে মনে করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এই কর্মকর্তা। এলাকাবাসী এবং ভ্রমণপিপাসু মানুষরা এই সৌন্দর্যে, সড়কের সৌন্দর্যে বিমোহিত হয়, তাদের ভ্রমণ ক্লান্তি দূর হয়। এগুলো অনেক আগে লাগানো, এগুলো পরিচর্যা চলছে। তবে এই পরিচর্যার জন্য যথেষ্ট বরাদ্দ অপ্রতুলতার কারণে আমরা বরাদ্দ চাইবো, যাতে এগুলো আরও সুন্দর করে, আরও যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে আরও নতুন করে বৃক্ষরোপণ করে এই সৌন্দর্যটাকে আরও সুন্দর করতে পারি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার ফুটবল। লিওনেল মেসির সম্মানে এক অনন্য ও বিরল উদ্যোগ নিয়েছে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবের নবনির্মিত স্টেডিয়ামে একটি গ্যালারির নাম রাখা হয়েছে লিও মেসি স্ট্যান্ড। ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রথাগতভাবে এমন শ্রদ্ধা নিবেদন অতীতের স্মৃতি থেকে তৈরি হয়, কিন্তু লিওনেল মেসি বর্তমানে যা করছেন তা চিরস্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছে ক্লাব। এখন পর্যন্ত 94 ম্যাচে করেছেন 82 গোল এবং 53টি অ্যাসিস্ট, যা তাকে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ অ্যাসিস্ট দাতায় পরিণত করেছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক, বিকেলে সরকারি দলের সংসদীয় সভা। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে আলোচনার পরবর্তী অধিবেশন কাল। কর্মস্থলে যোগ দিতে শেষ মুহূর্তে ঢাকামুখী মানুষের স্রোত। সড়ক মহাসড়কে যানজট, রেলে বাড়তি চাপ। রাজধানীতে এখনো কাটেনি জ্বালানি সংকট। সারা দেশের ডিপোতে বিজেপি মোতায়েন, তদারকিতে পাম্পের ট্র্যাক অফিসার নিয়োগ। এবং ইরানে পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলা, পাল্টা আক্রমণ তেহরানের। সংঘাতে যোগ দিয়েছে হুতি বিপ্লবীরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে দুপুর 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।